শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। কেরানীগঞ্জে ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার দেখানো হলো আত্মসমর্পণ করা 3 জনকে। এরপর জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বড় প্যারামিটার হবে হত্যার বিচার না করা, মন্তব্য করেছেন সারজিস আলম। এরপরে জানিয়ে দেব উত্তরায় রেস্টুরেন্ট আগুন, ভবনে আটকে আছেন অনেক বাসিন্দা। এরপরে জানিয়ে দেব বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ ইস্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার দেখানো হলো আত্মসমর্পণ করা 3 জনকে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই শাখার এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় আত্মসমর্পণ করা 3 জন, লিওন মোল্লা ওরফে নীরব ও অপর 2 জন কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লিওন গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার কুমরানী গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। 2 কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালাপাড়া এলাকায়। লিওন পেশায় গাড়ি চালক, বাকি 2 জনের একজন একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের জাহাঙ্গীর আলম বলেন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আত্মসমর্পণ করা 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য লিওন মোল্লাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালত আবেদন করেন হবে। গতকাল বেলা 2টার দিকে চুনকুটিয়া পাকাপুলা এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ওই 3 জন হানা দেন। এক পর্যায়ে তারা ব্যাংকের কর্মকর্তা ও 6 জন গ্রাহককে খোলার অস্ত্র মুখে জিম্মি করেন। তারা ব্যাংকের কাউন্টার থেকে 18 লাখ টাকা লুট করেন। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলেন স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী। 3.5 ঘন্টা পর 3টি অস্ত্র সহ আত্মসমর্পণের বাধ্য হন ওই 3 জন। পরে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে কেরানীগঞ্জে মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে ডাকাতদের হাতে থাকা অস্ত্রগুলো ছিল খেলনা পিস্তল। তাদের কাছ থেকে 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুল ব্যাগ, 3টি মাস্ক, 3 জোড়া গ্লাভস ও 3টি কালো চশমা উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বড় প্যারামিটার হবে হত্যার বিচার না করা, মন্তব্য করেছেন সারজিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। শুক্রবার 20 ডিসেম্বর খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগ আন্দোলনে নিহতের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সারজিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছেন পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে দ্রুত। সারজিস আলম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কি ছিল? অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত 74 জনের পরিবারের মধ্যে 58 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ভবনে আটকে আছেন অনেক বাসিন্দা। রাজধানীর উত্তরায় 6 তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুনে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, উত্তরা 12 নম্বর সেক্টরের নিচতলায় লাভবান রেস্টুরেন্টে গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা রয়েছে, তারা অনেকেই আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী 6 জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ইসলাম তোরেন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে, তবে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে সকাল 10:38 দিকে উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিল রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে 8টি ইউনিট যায়, পরে আরও 3টি ইউনিট যোগ দেয়। বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক থেকে 1.16 বিলিয়ন বা $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা, প্রতি ডলার 120 টাকা ধরে। শুক্রবার 20 ডিসেম্বর বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটাইজ পরিষেবার উন্নতি, সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এই ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অবদাল শেখ বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিটি সেক্টর জলবায়ু স্থিতিশীল পণ্য উন্নত করা এবং দূষণের দুর্যোগ মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠেছে। এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশনের জন্য মতো প্রয়োজনীয় পরিবেশ সেবাগুলো উন্নত করবে। এর মাধ্যমে পরিষ্কার জলবায়ু, সহনশীল এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, $50 কোটি সেকেন্ডে বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট এর মধ্যে দেশের সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নের উত্তরণ সহায়তা
সহযোগিতা করার জন্য সংস্কার সহায়তা করবে। এই অর্থায়ন স্থানীয় জাতীয় পর্যায়ে সবুজ এবং জলবায়ু স্থিতিপক্ষ হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা এবং অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করে এবং মূল খাতে পরিষ্কার এবং সম্পদ দক্ষ উৎপাদন ও পরিষেবার প্রচার করে। ঋণের পূর্ব শর্ত হিসাবে পরিকল্পনা কমিশন মধ্যমেয়াদী বাজেট কাঠামোর সঙ্গে টিটিমিত মূল্য খাতের জন্য বহু বছরের পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নির্দেশিকা দিয়েছে। এতে আরো বলা হয় 37,90,00,000 স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি পরিবারের জনগণের প্রাপ্যতা উন্নত করতে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্থিতিশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। এটি প্রায় 51 লাখ মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা পরিষেবা দেবে। এই কর্মসূচি জনস্বাস্থ্য সুবিধার স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান সেকশন ডেলিভারি সব ক্ষেত্রে জন্মের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুতে কমাতে সাহায্য করবে। এটি নিশ্চিত করবে যে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলাগুলোর ঝুঁকিপূর্ণ মহিলা পৌঁছেছেন। স্ক্রিনিং এবং উচ্চ রক্তচাপ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার মতো ক্রমবর্ধমান স্বাস্থ্যের প্রয়োজনে কার্যক্রমভাবে সাড়া দেওয়ার জন্য এই প্রোগ্রামটি স্বাস্থ্যসেবা বাস্তবায়নকে শক্তিশালী করবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নের পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি ফর উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যাডসান একটি অনুঘটন 25 মিলিয়ন অনুদান প্রদান করেছে, যাতে শিশু পুষ্টি, কিশোরী স্বাস্থ্য, মানসম্পন্ন মা ও নবজাতকের যত্ন, ডেটা ব্যবহার এবং সমন্বয়। বিজ্ঞপ্তিতে বলা হয় $28 কোটি চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্লিমেন্ট প্রজেক্টর এর মাধ্যমে চট্টগ্রামের 10 লাখেরও বেশি মানুষকে নতুন এবং পুনর্বাসিত পানিভুক্ত নিরাপদ পানি সরবরাহ করবে। প্রায় 2 লাখ নতুন পরিবারের পানির সংযোগ তৈরি এবং নিম্ন আয় সম্প্রদায়ের প্রায় 1 লাখ মানুষকে উন্নত স্যানিটেশন পরিষেবা দেবে প্রকল্পটি 2035 সালের মধ্যে এই অঞ্চলের প্রায় 100 মিলিয়ন মানুষকে পানি, স্যানিটেশন এবং হাইজিন পরিষেবা প্রদানের জন্য বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদ্যোগ বা কর্মসূচির একটি অংশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগের ইস্যু। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নানা প্রশ্ন করা হয়। এবার এই ব্রিফিংয়ে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে শারাফাত হুসাইন নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। গতকাল অ্যাডভোকেট উদয় দাশমির মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ড মামলা নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, সবশেষে বিষয়টি সম্পর্কে অবগত নয়, তবে বিষয়টি সম্পর্কে আমরা দল খোঁজ খবর নেব। আমরা আপনারা জন্য কিছু করতে পারলে আনন্দিত হব। এর আগে বুধবার 18 ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গুম, সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশক শত শত বাংলাদেশে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবাদের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন, এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে ট্রমার ভেতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই আবেদনের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিটামিন ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি।